বিয়ের পরে বাসায় এসে জানতে পারি আমার স্ত্রীর আমার সাথে 4 নাম্বার বিয়ে হয়েছে। এটা মানে আমি তার চতুর্থ স্বামী। অথচ বিয়ের ঠিক হবার দিন থেকে আজ প্রায় এই 11 দিনেও আমি এই বিষয়টি টের পাইনি। এমনকি ওর পরিবার থেকেও আমাকে জানানো হয়নি। আমার চোখের সামনেই মেয়েটা নতুন বউ সেজে ঘোমটা দিয়ে বসে আছে। কে বলবে এই মেয়েটা এবং তার পরিবার রীতিমতো আমার সাথে প্রতারণা করেছে? এই মুহূর্তে আমি কি সিদ্ধান্ত নেব? সরাসরি ওকে জিজ্ঞাসা করব, নাকি এক্ষুনি ওর বাড়ির লোককে ডেকে চরম অপমানিত করব? সদ্য বিবাহিত রুহি আদশানির সামনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল ঈশান। কি করবে, কি বলবে সে কিছুই বুঝে উঠতে পারছে না। বাড়ি ভর্তি মেহমান, ঈশানের বাবা মা, বোন ভাগ্নি, প্রত্যেকটা মানুষের চোখে মুখে যেন আনন্দ ঠিকরে পড়ছে। এই মুহূর্তে তাদেরকে কী বা বলবে সে? ঈশান মেয়েটার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। ব্যাপারটা লক্ষ্য করে রুহি কিছুটা ভয় ভয় দৃষ্টিতে আর চোখে দেখে নিল তাকে। মানুষটার চোখে একরাশ প্রশ্ন। রুহি অবস্থাটা যথাসম্ভব এড়িয়ে যাবার চেষ্টা করলেও পারছে না। সংশয়ে হোক আর ভয়েই হোক, বারবার ঈশানের চোখে চোখ পড়ছে তার। ঈশান তার দিকে এভাবে চেয়ে আছে কেন? রুহির কাছে উত্তর না মিললেও ব্যাপারটা একরকম হাস্যরসাত্মকভাবে উড়ে গেল। ঈশানকে এভাবে নববধূর দিকে চেয়ে থাকতে দেখে তার বান্ধবী মৈত্রী ধাক্কা দিয়ে বলে উঠল, কিরে, ফুলসজ্জা তো এখনও দেরি আছে, এর মধ্যেই হ্যাংলার মতো বউকে চেয়ে চেয়ে দেখা শুরু করলি বুঝি? একটু সবুর কর, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আমরা তো তোর বউ দেখেই চলে যাব নাকি? মৈত্রী এত জোরে জোরে কথাগুলো বলল যে উপস্থিত সবাই শুনতে পেয়েছে। ওর সাথে সাথে প্রত্যেকেই হো হো করে হেসে উঠল। ব্যাপারটাতে ঈশান প্রচণ্ড বিরক্ত কিংবা বিব্রত হয়ে পড়ে। সে কোনো রকমে অবস্থাটা সামাল দেওয়ার জন্য সামান্যতম মৃদু হাসির চেষ্টা করল। তারপর দ্রুত নিজের ঘরে ঢুকে পড়ল। এইসব হাসি তামাশা তাকে এই মুহূর্তে মোটেও আনন্দ দিচ্ছে না। যে ছেলের সদ্য বিবাহিত স্ত্রী চতুর্থতম বিয়ে করে ঠকায়, তার আনন্দ আসবে কোথা থেকে? বাসর ঘরটা হাজার হাজার টাকায় কেনা তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে। মেঝেতে গোলাপের অগণিত পাপড়ি ছড়ানো। শুধু মেঝেতেই নয়, বিছানায়ও তাজা গোলাপের পাপড়ি দিয়ে লাভ সাইন করে তার মধ্যে লেখা আছে, ঈশান লাভ রুহি। ঈশানের ইচ্ছে করছে একটানে ওগুলো সব নামিয়ে ফেলতে, কিন্তু পারল না। সে আরও একবার পকেট থেকে নিজের মোবাইলটা বের করে হোয়াটসঅ্যাপটা আবার যাচাই করে দেখে। একটা অপরিচিত নাম্বার থেকে একটি ছেলের সাথে রুহির অন্তরঙ্গ 4টি ছবি, সাথে লেখা, আমি রিদাফ রোকন, আপনার বর্তমান স্ত্রী রুহির 3 নাম্বার প্রাক্তন স্বামী আমি। আপনার সাথে কিছু জরুরি কথা আছে, আমাকে অবশ্যই কল দেবেন। নিজের স্ত্রীর সাথে অন্য পুরুষের এমন নোংরা ছবি দেখে ঈশানের গা গুলিয়ে উঠেছিল। সে সাথে সাথেই ছেলেটিকে ফোন করলে ছেলেটি জানায়, আমি এখন যা বলবো আপনার হয়তো বিশ্বাস হবে না। আপনার স্ত্রীর সম্পূর্ণ নাম রুহি আদশানি, বয়স 24 বছর, বাড়ি দিয়াবাড়ি সংলগ্ন রুস্তমপুর। আশা করি এর বেশি নির্ভরযোগ্য সূত্র দিতে হবে না। ভাই, আমি জানি না আপনি কে, কিন্তু আপনি যেই মেয়েকে বিয়ে করেছেন, এই মেয়েটি সাংঘাতিক রকমের ধুরন্ধর। আমার সাথে মাত্র 6 মাস সংসার করার পরেই সামান্য কারণ দেখিয়ে ডিভোর্স নিয়েছে। সাথে কাবিনের মোটা টাকাটা। শুধু আমারই নয়, ওর প্রাক্তন যে 2জন স্বামী ছিল তাদেরও একই অবস্থা। বিশ্বাস করুন, আপনার জীবনটাও এই মেয়ে নরক বানিয়ে ফেলবে। আপনি রুহির সম্পর্কে নাম, ঠিকানা কিংবা পরিচয় জানতেই পারেন, কিন্তু তাই বলে আমার স্ত্রী সম্পর্কে ভুলভাল কথা বলার স্পর্ধা আমি আপনাকে দেব না। এসব ফটোশপেও এডিট করা যায়। আপনি নিশ্চিত রুহিকে পছন্দ করতেন, এখন ওকে আপনার জীবনে না পেয়ে প্রতিহিংসায় জ্বলে পুড়ে যাচ্ছেন, তাই না? ওপাশ থেকে আরও দৃঢ় কণ্ঠে রিদাফ বলে উঠল, আমার পাঠানো ছবিগুলো ফটোশপ নাকি রিয়েল তা কোনো ফটো স্পেশালিস্টকে দেখালেই প্রমাণ পাবেন। আমি এই মেয়ের সাথে দীর্ঘ 6 মাস সংসার করেছি, একই বিছানায় শুয়েছি, এমনকি ওর শরীরের কোথায় কি আছে তাও জানি আমি। এরপরেও আপনি আমাকে অবিশ্বাস করবেন? এই মেয়ে এবং ওর মা দুইজনেই খুব ভয়ঙ্কর খারাপ মানুষ। আমি ওদের থাবা থেকে আপনাকে বাঁচাতে চাই। আমার এবং ওর অতীতের স্বামীদের সাথে
রুহি এবং ওর মা সাইমা শিকদার মিলে যা করেছে তা আর কোনো পুরুষের সাথে হতে দিতে চাই না। আপনার বিশ্বাস না হলে সরাসরি আমার সাথে কথা বলুন, আমি পাই টু পাই প্রমাণ দেখাবো। আচ্ছা, কাল বিকালে আমি আপনার সাথে যোগাযোগ করব। এখন রাখছি তাহলে। রিদাফের সাথে ওর এই অবধি কথা শেষ হয়েছে। এই ছেলেটা এত সব কথা কিভাবে এক নাগাড়ে বলে গেল? ঈশানের মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠল। একটা মেয়ের এক বিয়ে দুই বিয়ে নিয়ে তার বিশেষ আপত্তি নেই, তাই বলে চারটি বিয়ে, সেটাও তো সমস্যা ছিল না। ঈশান সমস্তটাই মেনে নিত। কিন্তু সাইমা শিকদার তো একবার ঈশানকে নিজের মেয়ের অতীত সম্পর্কে সত্যটা জানাতে পারত, তাই না? সেটাও কেউ জানালো না। এমনকি এই বাড়ির কেউই রুহির ব্যাপারে বিন্দুমাত্র টের পেল না। এটা কিভাবে সম্ভব? ঈশানের খেয়াল হলো পাত্রী দেখতে যাওয়ার দিন রুহির সাথে শুধুমাত্র ওর মা, মামা পরিচয়ে একজন এবং আরও দুইজন আত্মীয় পরিচয়ের মানুষ ছিলেন। ঈশানের বাবা তোফায়েল আহমেদকে রুহির মায়ের শর্ত ছিল ঠিক এই রকম, বেহাই সাহেব, আপনার ঘরে মেয়ে দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনাকে তো বলেছি আমার স্বামী বেঁচে নেই। একা একা বহু কষ্টে মেয়েকে বড় করেছি। মেয়ের বিয়ে নিয়ে স্বাদ আছে, কিন্তু সাধ্যি নেই। এই মেয়ের বিয়েটা আমি আয়োজন করে দিতে পারবো না। রুহির সাথে ঈশানের আলাদাভাবে কথা বলতে দিলে সেও চোখ টলমল করে বলেছিল, আমার মা আমার কাছে সব। আপনি যদি সত্যি আমাকে বিয়ে করতে চান, তবে অনুরোধ, আমার মায়ের কাঁধে কোনো ঋণের বোঝা ঝোলাবেন না। আমি বিয়ে করব স্রেফ কোর্ট ম্যারেজ, ঢাকঢোল পেটাবো না, নিজের মতো সামান্য আয়োজনে বিয়ে হবে। এত এত মানুষকে দাওয়াত করে খাওয়ানোর চেয়ে দান করে দেওয়া অনেক উত্তম। রুহির চিন্তাধারা ঈশানের এত বেশিই ভালো লেগে যায়, সে আর এই মেয়ের মধ্যে বিন্দুমাত্র নেতিবাচক দিক খুঁজে দেখার অবকাশ পায় না। ঠিক যেন কল্পনার দুইজন রাজকুমার আর রাজকুমারীর মতোই দুই পরিবারের সম্মতি নিয়ে দুইজন বিয়ের পিঁড়িতে বসে পড়ে। রুহিকে নিয়ে কত শত স্বপ্ন সে সাজিয়েছিল, অথচ এখন কি আর এই মেয়ের সাথে এই বাসর ঘরে মুখ তুলে তাকাতে ইচ্ছে করবে? ঘৃণায় ওর থুতু ফেলতে ইচ্ছে করবে না। ভালোবাসার মানুষের প্রতি একবার ঘৃণা জন্মে গেলে হাজারবার ভালোবাসা দিয়েও তা আর দূর করা যায় না। রিদাফের কথায় বিশেষ গুরুত্ব না দিলেও রুহির ভয় ভয় চাহনি দেখে ঈশানের গা পিত্তি জ্বলে যাচ্ছে। কি করবে ভাবতে ভাবতে সে কল দেয় রুহির মা সাইমা শিকদারের নাম্বারে। একবার রিং হয়ে কেটে গেলেও ওপাশ থেকে সাইমা শিকদার ফোন ধরলেন না। কিন্তু ঈশান থামে না, সে আবারও কল করে। অবশেষে দ্বিতীয়বার প্রায় কেটেই যাবে এমন মুহূর্তে তিনি কল রিসিভ করলেন। বাবা ঈশান, তোমরা যে বাসায় পৌঁছেছ এ খবর তোমার বোন আমাকে দিয়েছে। আমি জানি, আমার সামনেই ও কল দিয়েছিল। তাহলে তুমি হঠাৎ এই সময় আমাকে কল করলে যে? কোনো সমস্যা হয়েছে বাবা? আপনার মেয়ের যে এর আগে 3বার বিয়ে হয়েছিল, এই কথাটা আপনি আমাদের থেকে লুকিয়েছেন কেন? 3 বিয়ে? তাও আবার রুহির? কি যা তা বলছো তুমি বাবা? ওর যে একটা ছেলের সাথে গভীর সম্পর্ক ছিল, এই কথা তো আমি তোমাকে বলেইছি। কিন্তু এর আগে ওর বিয়ে তো হয়নি। এসব ভুয়া খবর কে দিচ্ছে তোমাকে? আপনার মেয়ের 3 নম্বর প্রাক্তন জামাই রিদাফ রকম, চিনতে পারছেন? রিদাফের নাম শুনে সাইমা শিকদার যেন কিছুটা ঘাবড়ে গেলেন। তিনি বেশ কিছুক্ষণ নির্বাক হয়ে ফোন কানে ধরেই দাঁড়িয়ে রইলেন। ঈশান আবারও বলল, চুপ করে আছেন কেন? ধরা পড়ার ভয় পাচ্ছেন? আমি সব সত্যি জেনে গেছি। বাবা ঈশান, তুমি যা শুনেছ ব্যাপারটা মোটেও সত্য না। তুমি তো এ যুগের ছেলে, কেউ একজন যা তা বোঝাবে আর তুমি তাই বুঝবে? এটা কি সঠিক বাবা? আর ছবিগুলো, সেসব তো মিথ্যে নয়। ঈশান, তুমি যথেষ্ট ভেবেচিন্তে আমার মেয়েকে বিয়ে করেছ, আর এখন বাইরের মানুষের কথায় ওর চরিত্র নিয়ে সন্দেহ করে আজ তোমাদের বাসর ঘরে না গিয়ে আমাকে জেরা করছো। দরকার হয় মেয়েটাকে আমি বিয়ের পিঁড়িতে না বসিয়ে আজীবন আইবুড়ো করে ঘরে বসিয়ে রাখতাম। বাপ মরা মেয়েটাকে কত কষ্টে বড় করেছি আমি, তা কেবল আমিই জানি। আর আজ তাকে বিয়ে করে বাড়ি নিয়ে গিয়ে এই প্রহসন শুরু করেছো তুমি? এই হলো তোমার বিশ্বাস? আমার মেয়েকে ভালো রাখবে এই ভরসাটা কি আমি এমন এক ঈশানকেই করেছিলাম? সাইমা শিকদারের আবেগী কথার স্বর ঈশানের কানে যেন জনম দুঃখিনীর আর্তনাদ হয়ে ভেসে আসতে লাগলো। ঈশান আর প্রশ্ন করার সাহসী করে উঠতে পারে না। এই সুযোগে সাইমা শিকদার আবারও বললেন, তোমাকে রুহি বলেছিল না একটা ছেলের সাথে
ও গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছিল। পরবর্তীতে সেই ছেলেটি আমার মেয়েকে ধোঁকা দিয়ে পালিয়ে গেছিল। ওর নাম কিংবা ছবি দেখেছো তুমি? তাকে কেন দেখতে যাব? বিয়ের আগে সবারই কম বেশি অতীত থাকে, ভালোবাসার মায়ায় পড়ে যায়। রুহিও হয়তো তেমন পড়েছিল। এ নিয়ে মাথা ব্যথা করা আমার স্বভাবে নেই। আসলে এই হৃদয়ের সাথেই মূলত আমার মেয়ের সম্পর্ক ছিল, আর সেই সম্পর্ক থাকাকালীন সময়ে ওর সাথে আমি আর বলতে পারবো না বাবা। তুমি বুঝতেই পারছো এর পরের বিষয়টুকু কি ছিল। আমরা তোমার থেকে কিছুই লুকাইনি বাবা, লুকানোর হলে তো এত বড় সত্যিটাও লুকাতাম। সব শুনেই তুমি রুহিকে বিয়ে করতে আগ্রহ প্রকাশ করেছিলে। অতীতের ভুলের জন্য আমার মেয়েটা আর কত ভুগবে বলতে পারো বাবা? বিশ্বাস না হয় তুমি আগামীকাল ওই ছেলে আর রুহিকে সাথে নিয়ে আমার সাথে দেখা করো। ওই ছেলে সমস্ত সত্য কথা স্বীকার করবে আমার সামনে। আমার তো ভয় হচ্ছে রুহির ক্ষতি করাটাই ওর জীবনের একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে এখন। বাবা ঈশান, তুমি দ্রুত একটা ব্যবস্থা করো। হৃদয় যদি ওদের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়, তবে আমার মেয়েটা আর কোথাও মুখ দেখাতে পারবে না। তাছাড়া ও তো এখন তোমার ঘরের বউ। তোমার বাবা মার, এমনকি পরিবারের নামও এখন ওর সাথে জড়িত। ঈশান ক্ষণিক মুহূর্ত ব্যাপারটা ভাবার চেষ্টা করল। রুহির প্রাক্তনকে সে সত্যিই চিনত না, তবে বিয়ের আগে খোঁজ রাখাটা উচিত ছিল। যেহেতু আগামীকাল হৃদয় ওকে সময় দিতে চেয়েছে, তাহলে একসাথে বসাই উত্তম হবে। তাছাড়া তার শাশুড়ি বলতে গেলে একেবারেই মাটির মানুষ। ভদ্রমহিলার চোখের পানি মিথ্যে হতে পারে না। সেই কারণে এই মুহূর্তে ঈশানের মনে ওদের প্রতি আর বিন্দুমাত্র সন্দেহও রইল না। তার কাছে পরিবার এবং নিজের স্ত্রীর সম্মানটুকুই এই মুহূর্তে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়ে উঠেছে। ঈশান সাইমা শিকদারকে আগামীকাল একই সময়ে দেখা করতে বলে দিল। আত্মীয়রা এক এক করে যার যার বাড়িতে ফিরতে আরম্ভ করেছে, আর বাকিরা পড়ে আছে এখানে সেখানে। সাইমা শিকদারের সাথে কথা শেষ করে ঈশান ছাদে বন্ধুদের সাথে গল্পে মশগুল ছিল। এর মধ্যে যখন রাত 12টা বেজে 47 মিনিট পার হয়ে গেছে, ঈশানের ফোনে বারবার ওর বোন আশাবরী কল দিয়েই যাচ্ছে। বন্ধুদের মধ্যে মৈত্রী বিরক্ত হয়ে বলে ওঠে, তোর আপা কল দিচ্ছে আর তুই পাত্তাই দিচ্ছিস না। অথচ হৃদয়ের এই হঠাৎ আগমন নিয়ে ঈশান এত বেশি ধ্যানমগ্ন ছিল যে তাকে যে কেউ কল দিচ্ছে তা টেরই পায়নি। সে তাড়াহুড়া করে কল রিসিভ করলে ওপাশ থেকে আশাবরী ধমক দিয়ে বলে ওঠে, তুই কি মানুষ নাকি ইতর? তোমার কাছে তো সবসময় ইতরই ছিলাম আমি আপা, মানুষ বলে আর কবে ডাকলে আমাকে? ফাজলামো বন্ধ করতো। আল্লাহর ওয়াস্তে ঘড়িটা দেখ কত বাজে। নতুন বউ ঘরে রেখে ছাদে রাত কাটিয়ে দিবি নাকি তুই? ঈশান মোবাইলটা কানের পাশ থেকে নামিয়ে স্ক্রিনে সময় দেখে চমকে ওঠে। সে কি, রাত 1টা বাজতে যাচ্ছে যে এখন? এবার নিজের বউয়ের উপর দয়া দেখিয়ে আড্ডাবাজি বন্ধ করে ঘরে চলে আয়। তোর ভাগ্নিরা ওকে বাসর ঘরে নিয়ে যাচ্ছে। ঘড়ি ধরে তোকে 1 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে সোজা নেমে আসবি, কুইক। আশাবরী ফোন রেখে দিল। রুহিকে নিয়ে তার সন্দেহ নেই ঠিক, তবে মনের ভিতর অজানা দ্বন্দ্ব এসে ভর করছে। অন্যদিকে সে এমন কাপুরুষ হতে পারবে না যে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ ছাড়া স্বামী স্ত্রীর মধ্যে বাইরের কথা শুনে নিজের সংসারের প্রথম দিনটা মাটি করে ফেলবে। বন্ধুদেরকে বিদায় দিয়ে ঈশান নিজের ঘরের সামনে এসে দাঁড়ায়। আত্মীয় স্বজন সবাই যার যার মতো করে এখানে ওখানে শুয়ে পড়েছে। বাবা মার ঘরে নাকি 9 জন। ডাইনিং রুমের সোফা আর মেঝেতে গুনলে নিশ্চয়ই 18 থেকে 20 জন তো হবেই। ব্যাপারটা খেয়াল হতেই ঈশান আনমনে মুচকি হেসে ওঠে। যাক, শুধুমাত্র তার বউয়ের কারণে আজ ওর ঘরে এত শত আত্মীয় থেকেও কেউই ঘর দখল করতে আসেনি। তবে সেই হাসিটুকু তার ঠোঁটের কোণে খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। রুহিকে সে হৃদয়ের বিষয়ে জিজ্ঞেস করবে কিনা তা ভেবেই কেমন যেন সংশয় ভর করছে তার মনে। মেয়েটা কি মনে করবে কে জানে। দ্বিধাদ্বন্দ্বের ভিতরে সে দরজা ঠেলে ভিতরে ঢুকল। নিজের ঘরে ঢুকতেও কেমন অদ্ভুত অপরিচিত লাগছে যেন সব কিছু। বিছানার মাঝখানে আধা হাত লম্বা ঘোমটা টেনে বসে আছে রুহি। ঈশান টেবিলের উপরে পড়ে থাকা গ্লাস থেকে এক চুমুকে পানিটুকু খেয়ে নেয়, তারপর ভয়ে ভয়ে ওর পাশে গিয়ে বসে। রুহি তখনও নির্বাক চুপচাপ। ঈশান কি দিয়ে কথা শুরু করবে ভাবতে ভাবতে হঠাৎই বলে ওঠে, তোমার মায়ের সাথে আগামীকাল দেখা করতে যাব, রেডি থাকবে তুমি।
তোমার যে প্রাক্তন রিদাফ না কি জানি আছে, ওর সাথে একবার সাক্ষাৎ করা দরকার। মানে? রুহি ঘোমটার ভিতর থেকে মুখটা বের করে ড্যাব ড্যাব করে তাকায়। কিন্তু ঈশান খুব স্বাভাবিক ভঙ্গিতেই কথায় কথায় রিদাফের সাথে পরিচয় হবার গল্প বলতে শুরু করে দিল। এই ফাঁকে রুহি নিজের মোবাইল ফোনটা আড়াল থেকে বের করে দেখে তার মা বেশ কয়েকবার তাকে কল দিয়েছিল, কিন্তু ফোন সাইলেন্ট থাকার কারণে মানুষের ভিড়ে সে টেরই পায়নি। তাহলে কি রিদাফ তাকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা করছে? রুহি কৌশলে রিদাফের প্রসঙ্গ পাল্টাতে বলে উঠল, আমি শুনেছি আপনি অনেক পরিশ্রম করে আপনার কোম্পানিটা দাঁড় করিয়েছেন। নিজের ব্যবসা নিয়ে রুহির আগ্রহ আর প্রশংসা দেখে ঈশান সহাস্যে জবাব দেয়, ঠিকই শুনেছ, তবে কোম্পানিটা কিন্তু বিশাল নয়, মোটামুটি। এতেই আমি খুশি। আমার পরিশ্রমের কারণেই এখন আমার কোম্পানিতে 28 জন মানুষের কর্মসংস্থান হয়েছে। ঈশানকে কথায় ভুলিয়ে রেখে রুহি কোনো রকমে রিদাফের টপিকের ভূতটা মাথা থেকে ছাড়িয়ে নিল। কিন্তু সমস্যা হচ্ছে, এত সব আলোচনা করতে গিয়ে ঈশান ওর কাছাকাছি হচ্ছে না, ওকে স্পর্শ করছে না। অথচ ঈশান তাকে স্পর্শ করে ওর খুব কাছে না এলে সব কিছুই তো থেমে যাবে। সে ইচ্ছে করে ঈশানের একটা হাত নিজের বুকের মধ্যে টেনে নিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, দেখবেন সব কিছু আরও ভালো হবে। এখন তো আমি আপনার সাথে আছি, আপনার বুকের মধ্যে আমাকে আগলে রাখবেন না? রিদাফ সহসা তার জবাব দিতে পারে না। হতভম্ব হয়ে সদ্য প্রেমে পড়া প্রেমিকের মতো চেয়ে রইল রুহির দিকে। মাথা থেকে ঘোমটা নেমেছে কাঁধ পর্যন্ত, গলার হাড় এসে ঠেকেছে বুকের ঠিক মাঝখানে। পরদিন সকালবেলা বাইরে বন্ধুর বাসায় রুহিকে নিয়ে দাওয়াতে যাওয়ার নাম করে বের হবার কথা ঈশান আগেভাগেই বলে রাখে। কিন্তু রিদাফের নাম্বারে অনেকবার কল দিয়েও ছেলেটার সাথে আর যোগাযোগ করতে পারে না সে। অপেক্ষা করতে করতে দুপুর পার হয়ে যায়। অগত্যা রুহিকে নিয়ে শাশুড়ি সায়মা শিকদারের সাথে সে একাই দেখা করে। সায়মা শিকদারের ঠোঁটে মুখে কেমন উদাসীন ভাব ফুটে উঠেছে। ঈশানকে একা দেখে তিনি অবজ্ঞার সুরে প্রশ্ন করলেন, কোথায় সেই হতচ্ছাড়া? আমার মেয়ের জীবন নরক করতে উঠে পড়ে লেগেছে, তাই না? কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও রিদাফ আর এলো না। ব্যাপারটা ঈশানের কাছেও বেশ বিরক্তিকর লাগছে। সে হতাশ হয়ে বলে ওঠে, সকাল থেকে এই ছেলেটার ফোন বন্ধ, আগে জানলে আপনাকে এখানে কষ্ট করে ডেকে আনতাম না। সায়মা শিকদার আবারও উপহাসের সুরে জানালেন, দেখো বাবা, বাইরের মানুষের কথায় আমার মেয়েটাকে সন্দেহ করো না তুমি। দেখলে তো আমার মেয়ে এই ছেলেটার সাথে সম্পর্ক করে কত বড় ভুল করেছে। তোমার মতো হীরের টুকরো ছেলে পেয়েছি বলেই আমার মেয়েটা নতুন জীবন পেয়েছে। এই বলে তিনি রুহির দিকে ফিরে তাকালেন। রুহির গলা যেন শুকিয়ে কাঠ হবার উপক্রম। তবে ঈশান কোনো কথাই বলে না। রিদাফ হঠাৎ ফোন বন্ধ করে ফেলল কেন, এটাই তার মাথায় ঢুকছে না। রেস্টুরেন্টের বিল পরিশোধ করে সে মোবাইলটা পকেটে রাখতে যাবে, এমন মুহূর্তে একটা আননোন নাম্বার থেকে আরও একটি মেসেজ আসে ওর ফোনে। ঈশান, রিদাফ ছেলেটা আর বেঁচে নেই। আমিও ওর মতো একজন ভুক্তভোগী বলছি। তুমি আমাকে ফ্রি সময়ে কল দিও প্লিজ, আর আমার কথা কাউকে জানাবে না। আমি তোমাকে সায়মা শিকদারের এক ভয়ঙ্কর সত্যি দেখাবো। ঈশানের গলাটা কেমন শুকিয়ে আসতে শুরু করলো। কোন ভয়ঙ্কর চক্রান্তে জড়িয়ে গেল সে? তাকে মোবাইলের দিকে বারবার তাকাতে দেখে সায়মা শিকদার ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলেন, কি হচ্ছে, খুলে বলো তো। কিছুই না মা, ছেলেটাকে কল দিচ্ছি এখনও ধরছে না, তার মানে সে আমাকে ধোঁকা দিল, আর আমিও বোকার মতো তার কথা শুনে আপনাকে এসব আজে বাজে প্রশ্ন করে বসলাম। রুহিকেও সন্দেহ করছি। ছি ছি, এমন বোকামো আমি কিভাবে করতে পারলাম? সায়মা শিকদারের ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ফুটে উঠল। ঠিক এই সময়ে এই সন্ধিক্ষণের অপেক্ষাতেই তো তিনি ছিলেন। আর এক মুহূর্ত দেরি না করে তিনি প্রতিপক্ষের সমালোচনায় মত্ত হয়ে বললেন, আমি তোমাকে তখনই সত্যি কথা বলেছিলাম ঈশান, এই দুনিয়ায় কেউ কারো ভালো চায় না। তোমার কি আর কোনো সন্দেহ আছে এখন? তা না হলে আমার মেয়েকে আমার কাছে ছেড়ে দাও। নববিবাহিতাকে এভাবে সন্দেহের তীর ফুটিয়ে সংসার শুরু করার কোনো মানেই হয় না ঈশান। না না, আমার কোনো সন্দেহ নেই। আমরা বরং এবার আসি। বাড়িতে মিথ্যা বলে বের হয়েছিলাম। আর হ্যাঁ, আমি ভীষণভাবে দুঃখিত অহেতুক আপনাদেরকে এত বাজে একটা পরিস্থিতির মধ্যে ফেললাম। সায়মা শিকদার মুখে আওয়াজ করলেন না, কেবল মাথা দুলিয়ে সায় দিয়ে বুঝালেন,
ঈশান যে ভুল ধারণা করেছিল তার জন্য তিনি ক্ষমা করে দিয়েছেন। এই মানুষটি কেমন যেন রহস্যে ঘেরা, অর্ধেক উত্তর দিয়েই বুঝিয়ে দেয় তার জবাবের সম্পূর্ণ গল্প। রহস্যময় মানুষগুলোকে সহজে বুঝতে পারা যায় না, তাদের এই রহস্যে থাকে ভয়ঙ্কর কোনো চরিত্র অথবা একেবারেই সাদামাটা। সাইমা শিকদারের ভেতরে কি আছে কে জানে, তবে খুব শীঘ্রই তার রহস্যের ব্যবচ্ছেদ সে ঠিকই করবে। ঈশান বিদায় নিয়ে রুহিকে সাথে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। মোটর সাইকেলে ঈশানের পাশে বসে বেশ ভালোই লাগছে রুহির। সে ঈশানের কাঁধে আলতো করে আঙ্গুল ভুলিয়ে চেপে ধরে। ঈশান কেমন যেন শখ খেলো। আরে আরে করছো কি, এমন করছো কেন, পড়ে যাব তো। কিন্তু রুহি ওকে শক্ত করে জড়িয়ে ধরে প্রসঙ্গ পাল্টে জবাব দেয়, আপনি আমাকে এভাবে এড়িয়ে চলছেন কেন? কোথায় এড়িয়ে চললাম তোমাকে? কাল রাতে কি কাণ্ডটা করলেন মনে আছে আপনার? আমার সাথে ঠিকমতো কথাও বলেননি, আর এখন আমার মায়ের সাথে দেখা করতে এলেন অন্য একটা ছেলের কথায়। নিজের স্ত্রীর প্রতি এত অবিশ্বাস আপনার? এর চেয়ে বরং আমাকে বিয়ে না করে সেই দিনই রিজেক্ট করে অপমান করতেন। আমার গায়ে সইত, কিন্তু যে ছেলে আমার সম্মান নিয়ে ছিনিমিনি করছে আপনি তার কথা এভাবে এত দূর ছুটে এলেন। আপনার এমন আচরণ দেখে আমার ভারী কষ্ট হচ্ছে ঈশান। ঈশান নিরুত্তর। রুহির সাথে সে যা করেছে সবই অক্ষরে অক্ষরে তার মনে আছে, কিন্তু হৃদাফকে নিয়ে যে ভয়ঙ্কর তথ্য সে পেয়েছে, এরপর সত্যতা যাচাই না করে এই মেয়ে কিংবা এর পরিবারের কাউকে সে বিশ্বাস করতে পারবে না। তবে রুহি কিংবা সাইমার সামনে সে প্রকাশ করলো না বিষয়টা। যা করার এবার একাই করবে সে। বাসায় ফিরে সে রুহিকে নামিয়ে দিয়ে বন্ধুর জরুরি কল এসেছে বলে কোনো রকমে বুঝিয়ে বাইরে বেরিয়ে আসে। বাসা থেকে বেশ খানিকটা দূরে এসে সে হোয়াটসঅ্যাপের সেই নাম্বারে কল করে, তবে সিম থেকে নয়, হোয়াটসঅ্যাপ থেকেই। সিম করলে সমস্যা হতে পারে। সাইমা শিকদারের প্রতি ওর এই মুহূর্তে বিন্দুমাত্র বিশ্বাস আসছে না। এই মহিলা যে অনেক গভীর এবং অনেক দূর অবধি যেতে পারে তা তার কথাবার্তা শুনলেই অনুভব করা যায়। রিং হওয়ার সাথে সাথে অপর পাশ থেকে একটি পুরুষ কণ্ঠস্বর ভেসে আসলো, ঈশান, আপনি এই মুহূর্তে কোথায় আছেন? কোর্টগাছা বড় পুকুরের ধারে। আপনি ওখান থেকে সরাসরি আর্মি ক্যাম্পে আসবেন। সেখানে নীলচন্দন কফি হাউস নামে একটি কফি শপ আছে। ওখানে বসে যে কোনো আর্মি অফিসারকে মোহন চ্যাটার্জির নাম বলেই আমাকে চিনিয়ে দিবে। খবরদার আমাকে কল করবেন না। কফি শপ কিংবা আর্মি ক্যাম্পে আপাতত সিম নেটওয়ার্ক কাজ করে না। গত এক সপ্তাহ ধরে বিশেষ গোপনীয় সাইবার মহড়া চলছে। ঈশানের বেশ ভয় করতে লাগলো। এই মুহূর্তে সে আর সামনে এগোবে কিনা সেটারই সঠিক সিদ্ধান্ত সে নিতে পারে না। কার সাথে দেখা করতে হবে, তার থেকে কি সংবাদ পাবে, কে জানে। তবে জীবনের টানাপোড়েনের হিসাব চুকাতে গেলে এইটুকু রিস্ক তো তাকে নিতেই হবে। দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই সে আর্মি ক্যাম্পে উপস্থিত হয়। কোর্টগাছা থেকে আর্মি ক্যাম্পে বাইকে পৌঁছাতেই সময় লাগলো টানা 2 ঘন্টা 15 মিনিট। এত দূরের একজন মানুষের সাথে কি কাজ থাকতে পারে ভাবতেই গা হিম হয়ে যাচ্ছে ওর। কফি শপে ভিড় নেই। 2-4 জন অফিসার কফি কিংবা নিতান্তই হালকা পাতলা ফাস্টফুড খেতে খেতে গল্প করছেন। একেবারে কোণার দিকে দুই পাশের দুটো টেবিলে 2 জন অফিসার বসা। একজনের বয়স সম্ভবত 40 কিংবা 42, অন্যজনের সর্বোচ্চ 33। ঈশান সিনিয়র লোকটির কাছে যাবার সাহস পেল না। এই বয়সের আর্মি অফিসারদের দৃষ্টি থাকে তীক্ষ্ণ। তুলনামূলক অল্প বয়সী অফিসারটি সুবিধাজনক। সে বেশ সংকোচ নিয়ে তার কাছে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞাসা করল, এক্সকিউজ মি, এখানে মোহন চ্যাটার্জি নামে কেউ কি থাকেন? কফির কাপটা ঠোঁট থেকে নামিয়ে ছেলেটা মুচকি এসে জবাব দিল, আমি মোহন, আর আপনার জন্যই আমি অপেক্ষা করছিলাম। বসুন। এই কফি শপে দিনরাতের অনেকটা সময় কাটাই আমি। আপনি সত্যিই মোহন? আপনাকে বিশ্বাস করব কিভাবে? বিশ্বাস? হা 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 হা, বুঝেছি, সাইমা শিকদারের কুকর্মের প্রভাব আপনাকে খুব ভালো মতোই গ্রাস করে ফেলেছে তাহলে। ছেলেটির জবাব শুনে ঈশানের আর বুঝতে বাকি রইল না ইনি মোহন চ্যাটার্জি। আর খুব সম্ভবত এই মানুষটিও সাইমা শিকদারের প্রতারণার জালে ফেসেছেন। ঈশানের কিছুতেই বুঝে আসে না এইরকম একজন বুদ্ধিমান আর চটপটে মানুষ কিভাবে ওই মহিলার ফাঁদে পড়ে গেলেন। সে সামনের একটি চেয়ার টেনে বসে জিজ্ঞাসা করল, আপনি রুহির কত নম্বর স্বামী? 2 নম্বর। প্রথমজন কে তাহলে? রোকন শাহরিয়ার। তবে লোকটার সাথে দীর্ঘ 2 বছর কোনো যোগাযোগ করতে পারেনি। শুনেছি নতুন বউ আর পরিবার নিয়ে মালয়েশিয়া সেটেল হয়ে গেছে।
এরপর আর কোনো খোঁজ খবর রাখতে পারিনি। কিন্তু আপনি তো হিন্দু, সে বিস্তর কাহিনী। একেবারে পাক্কা হিন্দু ঘরোয়া নারী সেজে আমার জীবনে এসেছিল। এত নিখুঁত অভিনয় করেছে যে আমি টেরও পাইনি। বিয়ের ঠিক 2 দিন আগে আমাকে ডেকে নিয়ে বলেছিল, মোহন, আমার মা বাবা মুসলিম, আমি কেন হিন্দু নই, কিন্তু হিন্দুদের পূজা পার্বণ আমার এতই ভালো লাগতো যে মন্দিরে আমি লুকিয়ে পূজা দিতাম। তারপর তুমি আমার জীবনে এলে, আমি যেন আরেকটা নতুন অধ্যায় শুরু করতে পারলাম। আমি তোমাকে মিথ্যে বলে বিয়ে করতে পারবো না। বুঝুন অবস্থা। শয়তানের আবার নিজস্ব ধর্ম আছে নাকি? তাদের স্বার্থে যখন যে ধর্ম প্রয়োজন সেটাই ধারণ করে। আমিও বোকার মতো ওর প্রতি এতই মুগ্ধ, এতখানি ডুবে গিয়েছিলাম যে সেই দিন 7 পাঁচ না ভেবেই ওকে বিয়ে করে ফেলি। ভালোবাসার কাছে সবাই অসহায়। আর তাছাড়া বিয়ের ঠিক 1.5 সপ্তাহ আগে ওর সাথে আমার ফিজিক্যাল সম্পর্কও হয়েছিল। সব মিলিয়ে ঈশান তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করল না। সে অবাক হয়ে রুহির মিথ্যে অভিনয়ের কথা ভাবছে। এই মেয়েটির মুখে কত নিষ্পাপতা। সে মোহনকে আবারও জিজ্ঞেস করে, এই রুহি এবং তার মায়ের আসল ব্যাপারটা কি? আর আপনি বা এদের ফাঁদে কিভাবে পা দিলেন, কিভাবে মুক্ত হলেন? আপনাকে এত দূর যখন ডেকে এনেছি তখন সবই বলবো। তার আগে রিদাফের ঘটনাটা জানবেন না? ওকে যে মেরে ফেলা হয়েছে সেটার খোঁজ নেবেন না? এর পরে টার্গেট যে আপনি, তা কি জানেন? ঈশান মুখ কাচুমাচু করে মোহনের দিকে তাকালো। সে আশেপাশে ফিরে দেখে সবাই ওর দিকে কেমন সন্দেহের দৃষ্টিতে চেয়ে আছে। ব্যাপারটা কি হলো? কাঁপা কাঁপা কণ্ঠে সে মোহনকে জিজ্ঞাসা করে, এরা সবাই আমার দিকে এভাবে চেয়ে আছে কেন? ওরা জানে আমি বিয়ে করে প্রতারিত হয়েছিলাম, আবার সেই মেয়েকেই আপনিও বিয়ে করেছেন। ব্যাস এতটুকুই। আমার মাথাটা কেমন যেন আউলিয়ে যাচ্ছে। আপনি প্লিজ আমাকে বিস্তারিত সব খুলে বলুন তো, এদের উদ্দেশ্য কি? আর এরা এভাবে একের পর এক মানুষ ঠকাচ্ছে কেন? এমনকি রিফাতকেই বা কেন তারা এভাবে মেরে ফেলেছে? মোহন নিজের জন্য আরেক কাপ এবং ঈশানকে 1 কাপ কফি দিতে আদেশ দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসল। এক ভয়ঙ্কর কুচক্রী মহলের গল্প বলা প্রয়োজন। সায়মা শিকদারের 3 মেয়ে, নিজের মেয়ে 2, রুহি আর তুষি। দ্বিতীয় মেয়েটা এতিমখানা থেকে দত্তক নিয়ে পুষছে। 3টি মেয়ের রূপই নজর কাড়ার মতো। স্কুল কলেজ জীবনে শত শত পুরুষ তাদেরকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য প্রহর গুনেছে। সায়মা শিকদার এবং তার স্বামী হাসিবুল শিকদার যে মেয়েটিকে দত্তক নিয়েছিল, তারও সেই সুন্দর মুখশ্রী দেখেই দত্তক নিয়েছে। রুহির প্রথম বিয়েতে রোকন যে কোনো মূল্যেই তাকে পাবার জন্য মরিয়া হয়ে উঠেছিল। ভালো পারিবারিক ব্যবসা, বিয়েতে দেনমোহর ধরা হলো 40 লক্ষ টাকা। উচ্চবিত্ত পরিবারের জন্য এই অর্থের পরিমাণ নিছকই সামান্য। বরং এর কমে দেনমোহর দিতে রোকনের পরিবারের সম্মানেই বাধা লাগে। ঠিক এই সুযোগটাই নিয়েছিল সায়মা শিকদার ও তার চক্র। নানান বিষয়ে ঝামেলা বাঁধিয়ে শেষমেশ রোকন থেকে ডিভোর্স করিয়ে নেয় তারা। সাথে দেনমোহরের 40 লক্ষ টাকা নগদ। শুধু এখানেই শেষ নয়, রুহি নানান কৌশলে তাদের পারিবারিক দুর্বলতার প্রমাণগুলো সংগ্রহ করে রেখেছিল, যার ফলে ওরা উল্টো ব্যবস্থা কী নেবে বরং নিজেরাই জালে ফেসে গেছিল। এরপর হাসিবুল শিকদার পরিবার নিয়ে বাসা পাল্টে ফেলে রোকনের ঠিকানা থেকে বহু দূরে। মাঝখানে তুষিকেও এক সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দেওয়া হয়। দ্বিতীয় বিয়ে, সেখানেও ঝামেলা বাঁধানোর প্রক্রিয়া চলছিল। এরপর সময়ের চাকায় ঘুরে এসে পড়ে মোহনের দ্বার প্রান্তে। মোহনই প্রথম রুহির প্রেমে পড়েছিল। অমন সুন্দরী, বুদ্ধিমতী, মনোহরিণীর প্রেমে কোন পুরুষই বা পড়বে না? বিয়ের পূর্বে মোহনের সাথে উন্মাদ যৌনতায় জড়াতেও 2 বার ভাবেনি সে। তবে সম্পর্কের পূর্বে সেই চিরাচরিত এক মিথ্যে। এর আগে একটি ছেলের সাথে সম্পর্ক হয়েছিল। ছেলেটি ভালোবাসার কথা বলে রুহিকে ঠকিয়েছে, কিন্তু সেই ঠকবাজ পুরুষটিকে তা কখনোই প্রকাশ করেনি আর। এরপর একইভাবে বিয়ে, এমনকি মোহনের ভালোবাসার জন্য মুসলিম থেকে হিন্দু হবার মতো বিদঘুটে প্রতিশ্রুতি দিতেও ভোলেনি সে। তবে দেনমোহরের মুসলিম রীতিটাকে ঠিকই কাজে লাগিয়েছে। মোহনের থেকে বিয়ের দিনে আদায় করে নিয়েছে 32 লক্ষ টাকা। এই বিয়েটা টিকেছিল মাত্র 4 মাস। এরপর একই বাহানা, একই প্যাটার্ন। ডিভোর্সের পর আবারও বাসা পাল্টে ফেলা। এভাবে চক্রাকারে চতুর্থ শিকার ঈশান, অর্থাৎ আপনি। রুহির পরিবারের এই চক্র সম্পর্কে শোনার পর ঈশান থ মেরে বসে রইল। কফি ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এক চুমুকও মুখে দেবার ভাবনা আসেনি তার। বিয়ের আগে সে তো ভুলেই গিয়েছিল একটা মানুষ, একটা পরিবার কখনোই পারফেক্ট হয় না।
একটা মেয়ে সব গুণে গুণান্বিত হয় না, ত্রুটি একটু অগুণ নিয়েই তো নারী। সব দিক দিয়ে পারফেক্ট হবার ক্ষমতা তো কেবল ভণ্ডদেরই আছে। তার অবাক হবার মাত্রা আরও দ্বিগুণ হলো রিদাফের মৃত্যুর কারণ জানার পর। রিদাফ মোটামুটি বেশ ভালো ব্যবসা করত। রুহিকে বিয়ে দেওয়ার সময় দেনমোহরের কাবিন করেছিল ৪৭ লক্ষ টাকা। কেবলমাত্র ওর সাথেই দীর্ঘদিন সংসার করেছে রুহি, ১ বছর ৩.৫ মাস। রিদাফের যে একেবারেই ত্রুটি ছিল না ঠিক তা নয়। পিতৃহীন ছেলেটা স্বভাবে ছিল বেশ রকচটা, কথায় কথায় রেগে যাওয়া, গায়ে হাত তোলার মতো অভ্যাস আজন্মের। ব্যাস এই সুযোগটায় কাজে লাগিয়েছে সাইমা শিকদার এবং তার পরিবার। এতগুলো টাকা পরিশোধ করে রুহিকে হারিয়ে রিদাফ যেন পাগল প্রায় অবস্থা। ব্যবসায়ও মন নেই, শেষমেশ যা হবার তাই হলো। ব্যবসা একেবারে লাটে উঠে গেল। পথের ভিখারির চেয়েও করুণ অবস্থা। শেষ সময় রিদাফের টনক নড়েছিল। রুহির পরিবারের ওপর প্রতিশোধ নিতে প্রচুর কাঠখড় ছেলেটা পুড়িয়েছে। মোহন কিংবা রোকনকে সেই খুঁজে বের করেছিল, কিন্তু রুহির পরিবারের নাগাল পায়নি। যতদিনে পেয়েছে ততদিনে ঈশানের সাথে বিয়ে ঠিক, এবং ঈশান অবধি পৌঁছাতে বিয়েটাও হয়ে গেল। ঈশান পাত্রী দেখার সময় মামা পরিচয়ের যাকে দেখেছিল মূলত সেই রুহির বাবা হাসিবুল শিকদার। রিদাফ যে ওকে সব জানিয়ে দিচ্ছে এটা জানার পরে হাসিবুল শিকদার এবং তার গ্যাং রিদাফকে শেষ করে দিয়েছে। সর্বশেষ আলাপ সে মোহনের সাথেই করেছিল। রিদাফ যে ঈশানের সাথে দেখা করবে সেটাও সে মোহনকে জানিয়েছিল। আর ঠিক সেই সময়ে মানুষটাকে শেষ করে গুম করে দিল তারা। ঈশান হতভম্ব হয়ে মোহনকে জিজ্ঞাসা করে, আমি যে এখানে এসেছি ওরা কি জানে? আমার তরফ থেকে জানে না, তবে ওরা অতি চালাক, ধুরন্ধর। সন্দেহ করতে পারে, ওদের পক্ষে সম্ভব নয় এমন কাজ খুবই কম আছে। কিন্তু মোহনবাবু, আমি ব্যাপারটা কিছুতেই মেলাতে পারছি না। আপনি যদি অভয় দেন তবেই জিজ্ঞাসা করব। কি ব্যাপার বলুন তো? আপনি এত ভালো পজিশনে আছেন, আপনি কিভাবে ধোঁকা খেলেন? মোহ, সবই মোহের খেলা। মোহন চ্যাটার্জি মোহে ডুবেই ধ্বংস হয়েছে ঈশান ভাই। কফি শপ আরও ফাঁকা হতে শুরু করেছে। শপের দুপাশে নিয়নের আলো, মৃদু লাইট জ্বলজ্বল করছে। একজন আর্মি অফিসার জুনিয়র কয়েকজনকে সান্ধ্যকালীন নির্দেশনার জন্য ঘোষণা দিয়ে গেল, কিন্তু মোহন নড়ল না। যথেষ্ট পড়াশোনা করেই সে চাকরিতে ঢুকেছে। অল্প কয়েক বছরের ব্যবধানে অর্জন করেছে প্রমোশন। মানুষটা হয়তো এক্ষুনি উঠে যাবে, কিন্তু ঈশানের মনের ভিতর কেমন যেন আকুপাকু করছে। মোহনকে আরও কিছু জিজ্ঞাসা করার আছে ওর। প্রশ্ন করা উচিত কি না ভাবতে ভাবতেই হঠাৎ করে জিজ্ঞাসা করে বসে, আপনার যে পজিশন, আপনি চাইলেই তো খুব সহজে এই গ্যাংটাকে ধরতে পারতেন। এমনকি এখনও পারেন, তবুও ছেড়ে দিচ্ছেন কেন? আর এভাবে রিদাফকেই উস্কে দিয়েই বা কেন সহযোগিতা করছিলেন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমি একটা পয়েন্ট বলেছিলাম, ওরা এমন কাউকে টার্গেট করে যার পয়সা আছে এবং বিশেষ কোনো দুর্বলতা ওরা জানে। আপনার দুর্বলতা কি? মোহন সংকুচিতভাবে চেয়ারে এগিয়ে বসল। হয়তো উত্তর দেওয়া উচিত হবে না তার, তবে ঈশানকে বিশ্বাস করা যায়। বার কয়েক উসখুস করতে দেখে ঈশান বাধা দিয়ে বলে, আপনার সমস্যা হলে থাকুক, বলা লাগবে না। আমার বিশেষ জোর নেই। না, ঠিক সেই রকম কিছু নয়, তবে আপনাকে বিশ্বাস করা যায়। আমার এই অল্প বয়সে এত সাফল্য, এত টাকার পেছনে আমার সব কিছু ভালো ছিল না। অনেক মিথ্যে বিষয় সাজিয়েও নিজে লিড দিয়ে অপারেশন করেছি। আমার পরিচয়ের সহযোগিতায় অনেক অবৈধ ব্যবসায়ীকে 2 নাম্বারি কাজ করার ক্ষেত্রে অনেক সহযোগিতা করেছি আমি। এজন্যই এত অল্প সময়ে গোপনে গোপনে আমার টাকার পসরা হয়েছে। এই তথ্যগুলো সবই ওরা জানে। আর বিয়ের পর তো রুহি আমার স্ত্রী হবার সুবাদে আমার সব তথ্যই পাচার করার সুযোগ পেয়ে গেছে। আমি ওদের ধরলে ওরা আমার এইসব তথ্য ফাঁস করে দেবে। তাহলে আমার কি দুর্বলতা ছিল সেটা তো আপনিই খুঁজে বের করবেন। ঈশান মোহনের সাথে কথা শেষ করে বাইরে বেরিয়ে আসে। সে রুহির 4 নাম্বার স্বামী, আর এর পরিবার জেনে শুনে ইচ্ছে করেই বিশেষ প্রশিক্ষণ দিয়ে রুহিকে ওর সাথে বিয়ে দিয়েছে। ঈশান ভেবে পায় না তার দুর্বলতা কী। বহু বছর আগে কারখানায় এক শ্রমিক কাজের সময় মারা গিয়েছিল। ঈশান তার পরিবারকে মোটা অঙ্কের টাকা দিয়ে মানিয়ে নিয়েছিল, যাতে অহেতুক মামলায় জড়াতে না হয়। এর বেশি আর কী বা করার ছিল তার? মামলা মোকদ্দমা হলে প্রতিষ্ঠানের ক্ষতি। ওরা কি এই সত্যটা জানে, নাকি একবার কক্সবাজার বেড়াতে গিয়ে এক বান্ধবীকে নেশার ঘরে জোরপূর্বক স্পর্শ করেছিল, সেই দুর্ঘটনার হদিশ জোগাড় করেছে? কোনটা? সেই দিন ওদের সাথে বান্ধবী মৈত্রী ছিল।
কিন্তু রোষার সাথে যা ঘটেছিল তা ঈশান এবং ওর বন্ধু ফুয়াদ ছাড়া আর কারো জানার কথা নয়। নিজের হুঁশ হতেই রোষার কাছে ঈশান বহুবার ক্ষমা চেয়েছে। মেয়েটাকে সে ধর্ষণ করেনি সত্য, কিন্তু মলেস্ট তো করেছিল। সেদিনের পর থেকে রোষা আর কখনো ঈশানের সাথে যোগাযোগ করেনি। তবে এই খবর প্রচার হলে ঈশানের মান সম্মান আর কিছুই বাকি থাকবে না। ওরা কি এটাও জানে নাকি র্যান্ডমলি ভিন্ন কোনো ছক কষেছে? ঈশানের কাছে এর কোনোটিরই উত্তর নেই। তবে এইটুকু ঠিক অনুধাবন করতে পারছে, জীবনের সামান্যতম ভুলের মাসুলও অনেক কঠিনভাবে পরিশোধ করতে হয়। আজ অন্নপ্রাশনের ভাতের সাথে করা পাপগুলোর হিসাব নিকাশও বেরিয়ে আসছে নিজের অজান্তেই। কোন ভুলের মাসুল হিসেবে শাস্তি পেতে হবে রুহির এই গ্যাংয়ের কাছে কে জানে। তবে কাবিনের 52 লক্ষ টাকা ঠিক আদায় করে ঈশানকে লুটেপুটে খেয়ে যাবে এ ব্যাপারে সে নিশ্চিত। সেই দিন কবে? শান্ত বিধ্বস্ত মনে ঈশান বাড়ি ফেরে। কলিং বেল চাপার আগেই রুহি এসে দরজা খুলে দিল। মেয়েটির চোখে মুখে হাসি যেন ঠিকরে পড়ছে। এত খুশির কারণ কি ওর? ঈশান কখনোই তার জবাব পাবে না। পাপে ঠিক এভাবেই পাপ কাটে অন্য কোনো পাপীর হাতে। হায় জীবন! এই জীবনের এমনই কিছু গল্প এভাবেই অসমাপ্ত হয়ে পরিণামে পতিত হয় অজান্তেই। সমাপ্ত। আমি জানি শেষটা অনেকেরই পছন্দ হবে না, তবে পাপীকে আরেক পাপীর জিম্মি রেখে চোর পুলিশ খেলার মতো বড় শাস্তি আমার দৃষ্টিতে আর কিছুই নেই। ধন্যবাদ সবাইকে।